আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছি আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানের জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ। বিটিএস তারকা জিমিনের সলো অ্যালবামেও রেকর্ড, মুক্তির 24 ঘন্টায় বিক্রি হয়েছে 10 লাখ কপি। জীবন সংগ্রাম কতটা নির্মম তা প্রামাণ্য মেক্সিম গোর্কির জীবন ও সাহিত্যে। ঝিনাইদহে নাজমুল হাসানের উদ্যোগে রক্ষা পেল একদল হনুমান। স্ত্রীর গর্ভধারণে তান্ত্রিকের পরামর্শে প্রতিবেশীর কন্যা শিশুকে নরবলি। দেশের পক্ষে 100তম গোল অর্জন করে আবারও আলোচনায় লিওনেল মেসি। মাসুদ রানা থেকে কিং খান। 28 মার্চ 1979 সালে জন্মেছিলেন এই গুণী অভিনেতা। মার্চ স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোয় ছাপা হয় জাতীয় স্মৃতিসৌধের ফটকে ফুল হাতে একটি শিশু দাঁড়িয়ে আছে। প্রতিবেদনটি রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করেছে এই মর্মে 29 মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর আটক করা হয় সংবাদটির প্রতিবেদক শামসুজ্জামানকে। 30 মার্চ সেই সাংবাদিককে আদালতে হাজির করলে জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় মহামান্য আদালত। একটি ডেস্ক রিপোর্ট। সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি পরিচয়ে বুধবার 29 মার্চ ভোর 4:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়। তার আগে মঙ্গলবার রাত 2টায় রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তোলা হয়। এদিন দুপুরে সাংবাদিক শামসুজ্জামানের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসিএমএম তোফাজ্জল হোসেন। যেহেতু আসামির সংশ্লিষ্টে তদন্তকারী কর্মকর্তার কোনো রিমান্ডের আবেদন ছিল না, আমরা বিজ্ঞ আদালতের কাছে আমাদের আইনগত যুক্তি আমরা তুলে ধরেছি এবং আমরা বলেছি যে এই মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যেই ধারাগুলো আনয়ন করা হয়েছে সেগুলোর সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং এই মামলায় আইনত ত্রুটি রয়েছে এবং ন্যায় বিচারের স্বার্থে এই আসামি জামিনে মুক্তি পাওয়ার যোগ্য। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদের আইনগত যুক্তিগুলো বিজ্ঞ আদালত শ্রবণ করেছেন। শ্রবণ করার পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই অবস্থাধীনে অর্থাৎ তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে, সুতরাং তিনি জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। এর আগে 26 মার্চ স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোর ভাইরাল হওয়া খবরের ছবি ছিল ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধের ফটকে একটি শিশু। শিশুটির উদ্ধৃতি ছিল এমন: পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম। স্বাধীনতা দিবসে প্রচার হওয়া এমন রিপোর্ট নিয়ে আপত্তি উঠেছে। এই ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মহান স্বাধীনতা দিবসের দিন করার প্রথম আলোর প্রতিবেদনটি রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করেছে। ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রকাশ। বিটিএস এর সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার তরুণ জিমিন। ব্যান্ডটির সঙ্গে 1 দশকের পথ চলায় প্রথমবার তার প্রথম একক অ্যালবাম ফেস প্রকাশের পর সেটি কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা। প্রকাশের 24 ঘন্টার মধ্যে দক্ষিণ কোরিয়ায় 10 লাখ কপি বিক্রির মাইলফলক ছুঁয়েছে অ্যালবামটি। সঞ্জিদা সম্বার, ডেস্ক রিপোর্ট। দুনিয়া কাঁপানো দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএস। গান ও গানের বাইরে সবসময় ব্যান্ডটি থাকে তুমুল আলোচনায়। ব্যান্ড সদস্যরা তাদের সলো ক্যারিয়ারও ব্যাপক সফল। এরই উদাহরণ হিসেবে ব্যান্ডের গায়ক জিমিনের প্রথম সলো অ্যালবাম ফেসের প্রসঙ্গ তোলা যায়। শুক্রবার এই অ্যালবাম মুক্তি পাওয়ার পর 24 ঘন্টার ভেতর তা বিক্রি হয়েছে 10 লাখ কপি। দক্ষিণ কোরীয় অডিও ইন্ডাস্ট্রিতে যা গ্রাহ্য হচ্ছে এক অভাবনীয় রেকর্ড হিসেবে।
বিটিএস তারকা জিমিনের ফেস অ্যালবামে লাইক ক্রেজি, ফেস অফ, অ্যালোন, ডাইভ সহ মোট 6টি গান আছে। এর মধ্যে 3টি গানের গীতিকার বিটিএস এর আরেক সদস্য RM। অ্যালবাম প্রকাশের আগে লাইক ক্রেজি ও সেট মি ফ্রি পার্ট 2 গান দুটি প্রকাশ করেছিলেন জিমিন। দুটি গানই তখন দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশের টপ চার্টে শীর্ষে উঠে যায়। গানের সঙ্গে দুর্দান্ত নাচের জন্য আলোচিত পপ তারকা জিমিন 2013 সালে তিনি বিটিএস এ যুক্ত হন। বিটিএস ব্যান্ডের সদস্যরা এখন সলো ক্যারিয়ারে মনোযোগী হচ্ছেন। ব্যান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিগ হিট মিউজিক এ কথা জানিয়েছে। জিমিন ছাড়াও জে হোপ, RM সহ অন্য ব্যান্ড সদস্যরা একক গান প্রকাশ করছেন। তবে ব্যান্ড ভাঙনের কোনো লক্ষণ হিসেবে একে দেখা যায় না। সলোর পাশাপাশি ব্যান্ডের বিষয়ে প্রত্যেকে সিরিয়াস। নতুন প্রজন্মকে আনন্দে ভাসাতে বিটিএস এর জয়যাত্রা শিগগির থামছে না, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সাহিত্য সংবাদ। বিপ্লবী ঔপন্যাসিক ম্যাক্সিম গোর্কি 1868 সালের 28 মার্চ মধ্য রাশিয়ার ভলগা নদী তীরবর্তী নিনজি নভগরদ এলাকায় জন্মগ্রহণ করেন। ম্যাক্সিম গোর্কির কালজয়ী অনবদ্য এক উপন্যাস মা। আমাদের মানসপটে এই উপন্যাসের চরিত্রগুলো এখনো জীবন্ত হয়ে আছে। সমাজকে বিনির্মাণ করতে হলে গোর্কির ভাবনা ও লেখা আমাদের চিন্তায়, মননে আগলে রাখতে হবে। হাসান শাওনের তথ্য ছবিতে রুমি প্রভার ডেস্ক রিপোর্ট। খুব দরিদ্র পরিবারে জন্ম। ছোটবেলায় বাবা মা হারিয়ে অনাথ, এরপর আশ্রয় দাদির কাছে। সে দাদিরও দিন চলে না অনটনে। স্কুলে পড়া তখন বিলাসিতা, তাই জীবনে স্কুল আঙিনায় পা ফেলা হয়নি। নিজে নিজে শিখে হয়েছেন স্বশিক্ষিত। দেশ ভ্রমণ করেছেন পায়ে হেঁটে। কোনো ধরনের ডিগ্রিহীন এই ব্যক্তির ছিল শুধু কাণ্ডজ্ঞান আর সাহস। অপলক চোখে দেখেন মানুষ আর প্রকৃতি। পরিণত বয়সে এসব নিয়েই লেখালেখির শুরু। 5 বার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এই মহান কথাসাহিত্যিক। বিশ্বসাহিত্যের এই অজর লেখকের নাম ম্যাক্সিম গোর্কি। 1868 সালে আজকের দিনে রাশিয়ার নিঝনি নোভগরদ অঞ্চলে তার জন্ম। অ্যালেক্সিয়েই ম্যাক্সিমভিচ পেশকভ তার পারিবারিক নাম। ম্যাক্সিম তার পিতার পদবী। রুশ ভাষায় গোর্কি শব্দের অর্থ তিক্ত বা তেতো। তার তিক্ত বিষমাখা সাহিত্যে পচন ধরে জুলুমবাজ জারতন্ত্রে। গোর্কির সাহিত্যে ব্যাপক মাত্রায় আলোড়ন তোলে 1917 সালের বলশেভিক বিপ্লবে। লেনিনের সঙ্গে দারুণ সখ্য ছিল তার। গোর্কির ঘর একসময় হয়ে ওঠে বিপ্লবীদের নিবাস। জীবন সংগ্রাম কতটা নির্মম তা প্রামাণ্য ম্যাক্সিম গোর্কির জীবন ও সাহিত্যে। প্রচণ্ড হতাশায় কিশোরবেলায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এই মানুষটিরই আবার জীবনে ফেরার উড়াল আশ্চর্য। সমাজের নিচুতলায় মানুষের সাথে মিশেছেন। তার সাহিত্যেও তাদের নিয়ে লেখা খুব সরল ভাষায়। গোর্কি বলতেন, আমার জীবনের সঞ্চিত মাল মশলাকেই মুখ্যত কাজে লাগাই সাহিত্যে। রাজনৈতিক রূপান্তরে বিশ্বাসী হলেও দালাল দলবাজদের কাতারে গোর্কির অবস্থান নয়। সমাজতন্ত্রের নামে পার্টির কর্তৃত্ববাদ ও ভিন্নমত দমনের তীব্র সমালোচক ছিলেন তিনি। লেনিনের মৃত্যুর পর দেশ ছাড়তে হয় তাকে। তার মৃত্যু নিয়েও গুঞ্জন আছে। অনেকে মনে করেন সত্যকথক গোর্কিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কিন্তু প্রয়াণে গোর্কি শেষ হন না। তিনি ফিরে ফিরে আসেন তার মা, আমার ছেলেবেলা, পৃথিবীর পথে, পৃথিবীর পাঠশালার মতো সাহিত্যের জন্য। স্বদেশ সংবাদ। ঝিনাইদহের মহেশপুরে কৃষক ও হনুমানদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ক্ষুধার্ত হনুমান যা পায় খেয়ে ফেলে। অন্যদিকে কৃষকেরা ফলন রক্ষায় আক্রমণ চালাতেন হনুমানদের উপর।
ক্ষুধার্ত এসব হনুমানের পাশে দাঁড়ান মহেশপুরের ভবনগর গ্রামের নাজমুল হাসান। প্রায় 200 হনুমানকে নিজ উদ্যোগে খাবার কিনে খাওয়ান নাজমুল। ঝিনাইদহ প্রতিনিধি শোয়েব উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফসলের ক্ষতি করায় প্রতিনিয়ত স্থানীয়রা পিটিয়ে আহত করতেন এসব কালোমুখ হনুমানকে। চোখের সামনে এমন অনেক হনুমানকে মেরে ফেলতে দেখেছেন নাজমুল হাসান। পশুর প্রতি ভালোবাসা থেকেই তিনি চান এসব হনুমানদের জন্য কিছু করার। মূলত খাবারের জন্য হনুমানগুলো ফসলের বেশি ক্ষতি করে, তাই হনুমানদের খুঁজে খুঁজে খাবার খাইয়ে বেড়ান ভবনগর গ্রামের নাজমুল হাসান। নিজ উদ্যোগে পকেটের টাকা খরচ করে খাবার কিনে হনুমানদের খাওয়াতেন তিনি। তবে 2020 সাল থেকে বন অধিদপ্তরের সিসিএফ সরকারিভাবে প্রতিদিন এসব হনুমানদের জন্য 16 কেজি কলা, 2 কেজি বাদাম, 2 কেজি পাউরুটি ও সামান্য পরিমাণ সবজি বরাদ্দ করে। এই হনুমানগুলো এদের খাবার দাবার, দেখভাল, চিকিৎসা সবকিছু আমি আমার নিজ উদ্যোগে এবং বন্যপ্রাণী অধিদপ্তরের যারা আছেন তাদের সহযোগিতায় আমি এদেরকে দেখাশোনা করে থাকি। সরকারিভাবে কিছু খাদ্যের বাজেটও এদের হয়েছে সাম্প্রতিক 2 বছর। তো আমাদের এই হনুমানগুলো সংখ্যায় বেশি, সেই সংখ্যার তুলনায় খাবারের পরিমাণটা অনেক কম। তা আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে চাই, খাবারের সংখ্যা যদি একটু বাড়ে তাহলে হনুমানগুলো পেট ভরে খেতে পারবে। আমাদের এখানে আমরা দেখতে পাই প্রায় 200, কখনো বেশি হয়ে যায়। ইন্ডিয়ান হনুমান যখন আসে তখন বেশি হয়ে যায়। হনুমানদের খাবার খাওয়ানোর জন্য অনেকের কটু কথাও শুনতে হয় নাজমুলকে। আবার কখনো কখনো ফসলের ক্ষতি করায় কৃষকের ক্ষতিপূরণও দিতে হয় তাকে। তবে সবকিছুই মাথা পেতে নেন নাজমুল। তবুও দমে যাননি তিনি, সেটার ফলও দেখতে পান গ্রামবাসী। হনুমানগুলো যেন নাজমুলের প্রেমে পড়ে গেছে। একবার ডাক দিলেই ছুটে আসে নাজমুলের কাছে। হনুমান আমাদের তাড়াতাড়ি, আর হাতে কিছু দেখলেই ছুটে আসে গা পানি। মেলা মানুষ থাকলে আর কিছু করে না, যখন আমি একা থাকি ছেলে পিলে যখন থাকি তখন খুব তাড়া করতে যায় আর দাঁত খেঁচানি দেয়। আমরা যখন একা থাকি তখন আমাদের দাঁত খেঁচানি দেয়, আবার আমাদের হাত ধরতে যায়, হাত ধরে আসে আমাদের দিকে। এরা চাষাবাদ প্রচন্ড ক্ষতি করে, বেগুন খায়, সিম খায়, পেয়ারা বাগান, এগুলো যদি নার্সারি করা হয় এগুলো অত্যাচার অনেকেরা করে। তারপরও মানুষ তেমন যে তাড়াতাড়ি দেয়, কিন্তু তেমন ক্ষতি এখন আর করে না মানুষ। ওদের মুখে কোনো আইল টাকর বলি কিছু নেই, সবকিছু খায় ওরা। এই একমাত্র আমার বান রয়েছে, আপনাদের পেছে পেছে আসলাম, আমাদের ওই সিম সব বসে বসে বানের ওপরে উঠবে, সিঁড়ে বীজ, সিম, কাঁচা সিম, বীজ সব খেয়ে নেবে। এখন সরকার পদার্থ নিলে তো আমরা বেঁচে যেতাম। এলাকাবাসী জানান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে ব্রিটিশ আমল থেকেই হনুমানগুলো দলবদ্ধভাবে বসবাস করে আসছে। তবে কবে থেকে সেগুলো এখানে বসবাস করছে তা সঠিকভাবে কেউই জানেন না। এর আগে হনুমানের সংখ্যা কম ছিল, দিন বাড়ার সঙ্গে সঙ্গে হনুমানের সংখ্যাও বেড়েছে। খাবারের পরিমাণ আমরা আস্তে আস্তে এটা বাড়ানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ওই এলাকাটিকে আমরা অভয়ারণ্য হিসাবে আমরা ঘোষণা করতে চাই। আমরা জানি যে হনুমান আশেপাশে মানুষের জমির ফসল, ক্ষেত খামার নষ্ট করতেছে। তো এটা ওদের একটা সহজাত প্রবৃত্তি, কারণ হলো ওরা তো ছুটোছুটি করে খাদ্যের জন্য, কিন্তু আমরা সেই খাবারটা ওদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আগামীতে যাতে যদি আমরা অভয়ারণ্য করে করতে পারি তাহলে ওরা ওখানে থাকবে এবং হয়তো অন্য তারা কোনো ক্ষতি করবে না। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক। ভারতের কলকাতায় 7 বছর বয়সী এক কন্যা শিশুকে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে দক্ষিণ পূর্ব কলকাতার তিলজলা এলাকায় মঙ্গলবার 28 মার্চ ক্ষোভ দেখা দেওয়ায় পুলিশ মোতায়েন করা হয়। এর আগে রোববার রাতে ওই কন্যা শিশুটির ক্ষতবিক্ষত মৃতদেহ তাদেরই এক প্রতিবেশীর ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তান্ত্রিকের পরামর্শেই 7 বছর বয়সী শিশুটিকে নরবলি দিয়েছিলেন তার প্রতিবেশী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। রাজ্য পুলিশ বলছে, তারা শিশুটির হত্যাকারী অলোক কুমারকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে এক তান্ত্রিকের কথা জানতে পেরেছে। স্ত্রীর সন্তান লাভের আশায় ওই তান্ত্রিকের পরামর্শেই তিনি 7 বছর বয়সী শিশুটিকে নরবলি দিয়েছেন। হিন্দু তীর্থক্ষেত্র তারাপীঠের পূজারীরা জানিয়েছেন, তান্ত্রিক মতে কোথাও নরবলি দেওয়ার বিধান নেই। পুলিশ আরও জানিয়েছে, ওই শিশুকন্যাকে হত্যা করার পরে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে নেওয়া হয়। সেগুলি দিয়ে তন্ত্র সাধনা করে পূজা দেওয়ার পরিকল্পনা ছিল হত্যাকারীর। খেলার খবর।
তৃতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সিতে মেসি স্পর্শ করলেন 100 গোলের মাইলফলক। ফিফা প্রীতি ম্যাচে মেসির হ্যাট্রিকে কুরাসাওকে 7-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে 99 গোল নিয়ে মাঠে নামেন মেসি। মেসির শুরুর 20 মিনিটের মাথায় লো সেলসোর অ্যাসিস্টে LM10 পেয়ে যান কাঙ্ক্ষিত সেই গোল। ফারজানা বাবির টেক্সট রিপোর্ট। প্রেমিক হয়তো প্রেমিকার রূপের বর্ণনা করেও একসময় থেমে যান। নারীর রূপের সৌন্দর্য বর্ণনায়ও একসময় শব্দের অভাব পড়তে পারে, কিন্তু লিওনেল মেসি, তার পায়ের জাদুতে তিনি যে ফুটবল প্রেমীদের বুঁদ করে রেখেছেন, সেই সৌন্দর্যের বর্ণনা কোনো শব্দেই শেষ হবার নয়। স্রষ্টা যেন মেসিকে দুহাত ভরে দিয়েছেন। গোলবস্তুটা পায়ে মেসি কি না পেয়েছেন। ফুটবলের রাজপুত্রের কাছে সব রেকর্ড, পুরস্কার যেন স্বেচ্ছায় ধরা দিয়েছে। মেসি আলতো করে তুলে তার প্রাপ্তির ঝুলিতে ভরে পূর্ণ করে নিয়েছেন। সমৃদ্ধ করেছেন ক্যারিয়ার, ধন্য করেছেন খেলোয়াড়ি জীবন। মেসি প্রেমীদের আক্ষেপ ছিল আর্জেন্টাইনের জাদুকরের হাতে নেই বিশ্বকাপের সোনালী ট্রফি। নিন্দুকেরা বিশ্ব জয় ছাড়া মেসিকে সর্বকালের সেরা মানতে নারাজ। কাতার বিশ্বকাপে মেসি আরেকবার বিশ্ববাসীকে দেখালেন তার শৈল্পিক ফুটবলের জাদু। টানা 36 বছর বিশ্বকাপ খরার পর দেশের হাতে তুলে দিলেন কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে পানামার বিপক্ষে প্রথম মাঠে নামে দলটি। এই ম্যাচে গোল আদায় করে ক্যারিয়ারে 800 গোলের ঠিকানায় পৌঁছে গেছেন মেসি। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ কুরাসাও। এই ম্যাচেই মেসি আদায় করে নেন দেশের হয়ে 100তম গোল। ম্যাচের মাত্র 20 মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোল করে দলের গোলের খাতা খোলেন মেসি। পাশাপাশি এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের 100তম গোল করেন এই 35 বছর বয়সী। প্রথমার্ধে আরও দুবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে 100তম ম্যাচে হ্যাট্রিক আদায় করেন মেসি। আন্তর্জাতিক মঞ্চে মেসির গোল এখন 102টি। তার চেয়ে এগিয়ে আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো 122 গোল নিয়ে। দ্বিতীয় স্থানে আছেন ইরানের আলী দাই 109 গোল নিয়ে। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। 2 দশকেরও বেশি সময় ধরে ঢালিউডের সিনেমায় অভিনয় করে দর্শককে মাতিয়ে রেখেছেন ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খান। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। 1999 সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে অভিষেক ঘটে শাকিব খানের। তবে দর্শকের মনে কিং খানের রাজত্ব পেতে অপেক্ষা করতে হয় আরও কয়েক বছর। হাসান শাওনের তথ্য ও ছবিতে সানজিদা সম্পার ডেস্ক রিপোর্ট। সালমান শাহের অকাল মৃত্যু 90-এর দশকের শেষে নায়ক খরায় ভুগছিল ঢালিউড। পরে চিত্রনায়ক মান্না টেনে নিয়ে যাচ্ছিলেন দেশীয় চলচ্চিত্রকে। 2008 সালে তিনি প্রয়াত হন। তখন প্রশ্ন দেখা দেয়, আবারও সংকটে কে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির তারকা নায়কহীনতা পূরণ করবেন। তারও আগে থেকে প্রভা ছড়ানো শাকিব খান হয়ে ওঠেন সে অবস্থার একমাত্র দিশা। শাকিব খান ঢালিউড কিং হয়ে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয় ধারার চলচ্চিত্রে সবচেয়ে বড় আস্থার নাম। অনেক বিতর্ক সত্ত্বেও তিনি দর্শক নন্দিত। আরও বড় কথা, সিনে প্রযোজকরা তার উপর বিনিয়োগে পান নির্ভরতা। শোবিজে শাকিব খান নামে পরিচিত এই নায়কের আসল নাম মাসুদ রানা। 1979 সালের 28 মার্চ তার জন্ম। শাকিবের বাবা সরকারি চাকুরিজীবী, তার মা গৃহিণী। তার এক ভাই ও এক বোন আছে। বন্দরনগরে নারায়ণগঞ্জে শৈশব কেটেছে তার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সিনেমা পাগল। নিজের আগ্রহে বড় হতে হতে তার এফডিসি মুখী যাতায়াত।
প্রথম সুযোগ আসে 1999 সালে। অনন্ত ভালোবাসা চলচ্চিত্রে অভিনয় দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে শাকিব খানের। এরপর থেকে তার ক্যারিয়ারের গতিপথ ঊর্ধ্বমুখী। অভিনয়ের স্বীকৃতি হিসেবে 2012 সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, 2014 সালে খোদার পরে মা, 2016 সালের আরও ভালোবাসবো তোমায় ও 2017 সালে সত্তা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব। আজকে শাকিব খান শুধু একজন নায়ক নন, তিনি ছবি প্রযোজনা সহ আরও বহু কিছুর নিয়ন্ত্রক। তার ব্যক্তি জীবনের কিছু ঘটনা অনেকের পছন্দ না হতে পারে, কিন্তু ঢাকাই ছবির বাস্তবতায় তার প্রভাব অস্বীকারের সুযোগ নেই কারো। আজ 44 বছরে পা রাখা শাকিব খান এখন অবশ্য খুব একটা স্বস্তিতে নেই। চলচ্চিত্রের বাইরের বিষয় নিয়ে তিনি ব্যস্ত। অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয়ে গত কয়েক সপ্তাহ জুড়ে তিনি আলোচনায়। শাকিব কি পারবেন ক্লিন ইমেজ নিয়ে ফিরতে? খুব কাছের ভবিষ্যতে নিহিত এর উত্তর। সানজিদা শম্পা, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।